এ অনেক আগের ঘটনা। ঘটনাটি ঘটেছিল আমার কলেজ জীবনের শুরুতে। তখন আমি মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে সবেমাত্র শহরের নতুন কলেজে পা রেখেছি। শহরের কলেজটা আমাদের গ্রামের বাড়ি থেকে বহু দূরে হওয়ায় পড়াশোনার সুবাদে কলেজের হোস্টেলেই আমাকে থাকতে হতো। যদিও শহরের কলেজ, তবে কলেজটা ছিল শহরের একদম শেষ প্রান্তে, যার পাশ দিয়ে বয়ে গেছে ময়ূরাক্ষী নদী। শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে থাকায় কলেজের আশেপাশে পরিবেশটা ছিল এমনই নির্জন আর গ্রাম্য। তেমন লোকজনেরও অস্তিত্ব ছিল না। কিন্তু পরিবার থেকে এত দূরে এই নির্জন কলেজে আমার কখনো একাকিত্ব বোধ হয়নি। তার কারণ হলো, আমার মতোই এমন আরও অনেক বন্ধুবান্ধব কলেজের হোস্টেল থেকেই পড়াশোনা করত। আমরা একসাথেই থাকতাম, তাই অল্প সময়ের মধ্যেই সবার সাথে বেশ বন্ধুত্ব গড়ে উঠল। একসাথে কলেজ ক্লাস করা, ক্লাস শেষে হোস্টেলে ফিরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, হই হুল্লোড় করার মধ্যে দিয়ে সময়টা বেশ ভালোই কাটছিল। অল্প দিনের মধ্যেই নতুন পরিবেশে নিজেকে বেশ মানিয়ে নিয়েছিলাম। সব কিছু বেশ ভালোই ছন্দে চলছিল, কিন্তু হঠাৎ করেই ছন্দপতন ঘটে যায় এক ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতায়। তখন আমাদের কলেজে গ্রীষ্মকালীন ছুটি চলছিল। কাজেই কলেজ হোস্টেলের অধিকাংশ বন্ধুবান্ধব বাড়িতে চলে যাওয়ায় হোস্টেল প্রায় ফাঁকা। পড়ে আছি আমরা হাতে গোনা দুই একজন। আমি অবশ্য দুদিন পরেই বাড়ি যেতাম, কিন্তু কলেজের একটা প্র্যাকটিক্যালের কাজ বাকি থাকায় আমার আর যাওয়া হয়ে উঠল না। এক অনাকাঙ্ক্ষিত কাজে ফেঁসে গিয়েই বাড়ি ফিরতে দুদিন পিছিয়ে পড়লাম। আর কি করার, যেদিন থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হলো, ওই দিন বিকেলে আমরা পরিচিত কিছু বন্ধুবান্ধব মিলে কলেজের মাঠে বসে আড্ডা মারছিলাম। বেশ কিছু সময় ধরে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলার পর হঠাৎ করেই কথার প্রসঙ্গে ভূত প্রেতের কথা উঠে আসলো। তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে। এমন সময় আমাদের এক বন্ধু রনি বলে উঠল, জানিস না, সন্ধ্যের সময় এসব কথা নিয়ে আলোচনা করতে নেই। ভাই, এখন এসব গল্প বাদ দে, সন্ধ্যের সময় তিনাদের নাম নিতে নেই। রনির ভয়ে ভীত অবস্থা, আর ওর এসব কথাবার্তা শুনে আমরা বাকি বন্ধুরা ওকে নিয়ে বেশ মজা নিলাম। তখন রনি রাগ করে আমাদের মাঝখান থেকে উঠে চলে গেল। এবার আমরা মাত্র তিনজন বন্ধুই কলেজের মাঠে বসেছিলাম। এদিকে তখন ঘোর সন্ধ্যা, ঘন অন্ধকারের চারিপাশে তেমন কিছু দেখাও যাচ্ছে না। তখন সেতু একটা সিগারেট ধরিয়ে বলতে লাগলো, জানিস তো, আমাদের কলেজের সীমানা পেরিয়ে নদীর ধার ঘেঁষে যে পুরনো শ্মশানঘাট আছে, সেটা নিয়ে তো এখানকার স্থানীয়দের মাঝে অনেক ভৌতিক কাহিনী প্রচলিত। এমনকি অনেকে নাকি ওই শ্মশানঘাটের বহু অলৌকিক ঘটনার সাক্ষীও রয়েছে। তাই নাকি এখন আর ওই পথে ভুলে কেউ পা বাড়ায় না। এই কথা শুনেই আমি বলে উঠলাম, চল তাহলে আজ রাতে সবাই মিলে ওই পুরনো ভৌতিক শ্মশানঘাটে অভিযান চালানো যাক। আমার কথা শোনা মাত্রই সকলের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। সেতু বলে উঠল, পাগলা নাকি? সেখানে মানুষ দিনের বেলা যেতে ভয় পায়, সেখানে আমরা কিনা রাতে যাব ভূতের হাতে মারা পড়তে? আর তাছাড়াও এত রাতে হোস্টেল থেকে বাইরে গিয়ে ধরা পড়লে হোস্টেল সুপার আর আমাদের আস্ত রাখবে না। সেতুর কথায় সায় দিয়ে পরিমল বলে উঠল, ঠিকই তো, কি দরকার সুখে থাকতে ভূতের কিল খাওয়ার? আর তাছাড়াও যা রটে তা তো কিছুটা বটে। কাজেই আমরা কেউ যাচ্ছি না ওই ভুতুরে শ্মশানঘাটে। তখন আমি হেসে বলে উঠলাম, তো বেশ, তোমরা কেউ সাথে না যাও, তবে আমি একাই যাব ওই শ্মশানঘাটে। আর সেখানে রাত কাটিয়ে এটাও প্রমাণ করে দেব যে
গ্রামবাসীদের রটানো কথা সব মিথ্যে। এই কথা শোনার পর ওখানে উপস্থিত বন্ধুরা সব আমাকে অনেকবার বারণ করেছিল অবশ্য, কিন্তু তখন তরুণ বয়স, রক্ত গরম ছিল, তাই কারো কথায় কান না দিয়ে কোনো পরিণতি না ভেবেই এই হঠকারী সিদ্ধান্তে অটল ছিলাম। তবে এখনও মনে হয় সেদিন হয়তো ওদের কথা মেনে নিলেই তা মঙ্গল হতো আমার জন্য। তাহলে হয়তো ওরকম একটা ভয়ানক রাতের মুখোমুখি হতে হতো না আমাকে। তো যাই হোক, আমিও তখন জেদ করে বসেছি যে আজ রাতে আমি যাবই ওই শ্মশান ঘাটে এবং সেখানে গিয়ে রাত কাটাবো। তবে সব থেকে বড় বাধা হলো হোস্টেল সুপার রঞ্জিত স্যারের চোখে ফাঁকি দিয়ে অত রাতে বাইরে বের হওয়াটা। তাই ঠিক করলাম রাতে খাওয়া দাওয়ার পরে যখন আমাদের রুমে চেক করতে আসবেন স্যার, ঠিক তার কিছুক্ষণ পরেই আমরা কয়েকজন মিলে হোস্টেলের পিছনের ভাঙা পাঁচিলে টপকে পালাবো। এদিকে রাতের খাওয়া দাওয়ার আগে শ্মশান ঘাটে রাত কাটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর যাবতীয় জিনিসপত্র গোছগাছ করে রাখলাম। রুমমেটরা আমাকে যাওয়ার আগে আবারও নিষেধ করলো এসব পাগলামি করতে। সবাই মিলে বলল আরেকবার ভেবে দেখতে, এর পরিণতি খুব ভয়ানক হতে পারে। আমি তখন বললাম একবার যখন যাব বলে ঠিক করেছি তখন আমি যাবই। পরিণতি নিয়ে ভাবনা করার আর সময় নেই। এখন এক পর্যায়ে বন্ধুরা সব নিরাশ হয়ে গেল। ওদের অনিচ্ছা সত্ত্বেও আমাকে সাহায্য করলো হোস্টেলের পিছন দিক থেকে পালিয়ে যেতে। রাতে খাওয়া দাওয়ার পরে রাত যখন প্রায় 9:30 কি 9:45টার কাছাকাছি, তখনই আমি, সেতু আর পরিমল হোস্টেলের পেছনের ভাঙা পাঁচিলটা টপকে বেরিয়ে পড়লাম শ্মশান ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। যদিও রাত 9টা কি 10টা, তবে আশেপাশের নির্জনতা দেখে মনে হচ্ছিল তখন মধ্যরাত। ধারে কাছে কোথাও জনমানবের চিহ্ন তো দূরের কথা, রাস্তায় কিবা নদীর পাড়ে একটা কুকুর বেড়ালো নেই। তাছাড়াও দুদিন বাদেই অমাবস্যা, তাই রাতের অন্ধকারের তীব্রতাও বেশ। চারপাশে এতটাই অন্ধকার যে টর্চ লাইট ছাড়া সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। এক কথায় খুব শুনশান পরিবেশ। তবে গ্রীষ্মের গরমে নদীর পাড়ের ঠান্ডা বাতাস খুব একটা মন্দ লাগছিল না। সারাটা রাস্তায় আমরা বন্ধুরা তেমন একটা কথা বললাম না। সকলেই অধীর আগ্রহে শ্মশান ঘাটে পৌঁছানোর অপেক্ষায় ছিলাম। অবশেষে বেশ খানিকটা সময় হাঁটাহাঁটির পর শ্মশান ঘাটের এলাকায় এসে আমরা পৌঁছলাম। তবে ঘুটঘুটে অন্ধকারে নদীর পাড়ের যেন ঠান্ডা বাতাসটা একটু আগেই ভালো লাগছিল। সেই নদীর পাড়ের বাতাসই এখন শ্মশান ঘাটে কেমন যেন ভারী হয়ে উঠল। শ্মশান ঘাটের চারিপাশের পরিবেশটা এক দৃষ্টিতে দেখে যতটুকু মনে হলো তা কোনো হরর মুভির সিনের থেকে কম ভয়ঙ্কর নয়। জঙ্গলি ঝোপঝাড়, বিস্তর জনশূন্য এলাকা, আতপোড়া কাঠের গন্ধ, তার উপরে ছড়ানো ছিটানো নরকঙ্কালের হাড়। খুলি দেখে যে কারো পিলে চমকে যাওয়াটাই স্বাভাবিক। তাছাড়া রাতের অন্ধকারে শ্মশানে থাকা গাছগুলোকে দেখতে বেশ অস্বাভাবিক লাগছিল। মনে হচ্ছিল যেন প্রকাণ্ড দানব নৈশ প্রহরীর মতন জেগে আছে, কোনো আগন্তুককে গিলে খাওয়ার অপেক্ষায়। সব মিলিয়ে সে যেন এক ভয়ানক পরিবেশ, যা কিনা শব্দের সীমারেখায় বোঝানো মুশকিল। এসব দেখে বাকি বন্ধুরা আবারও আমাকে অনুরোধ করলো এসব পাগলামি বাদ দিয়ে হোস্টেলে ফিরে যেতে। আমিও মনে মনে ভাবলাম এমন ভয়ানক পরিবেশে রাতটা না কাটানোই শ্রেয়। আর তাছাড়াও তখন আশেপাশের কুকুর শেয়ারের ডাক শোনা যাচ্ছিল, তাই ভাবলাম জায়গাটা খুব একটা নিরাপদও নয়। জঙ্গলি
হিংস্র পশুর উপস্থিতি অনুমান করছিলাম। তখন ভাবলাম ওদের সাথে ফিরে যাই, কিন্তু পরক্ষণেই মনে হলো সন্ধ্যের সময় বন্ধুদের কাছে বড় মুখ করে বলে এসেছি যে আজকে রাতটা শ্মশান ঘাটেই কাটাবো। সেখানে যদি আমি ভয় পেয়ে হোস্টেলে ফিরে যাই তাহলে আমার বন্ধুরাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। দিন শেষে আর যাই হোক, বন্ধুবান্ধবের হাসির পাত্র হওয়া যাবে না। এই ভেবে আমি তখনই ওদের বললাম ওরা যেন আমাকে এখানে রেখে হোস্টেলে ফিরে যায়, আর আমি আগামীকাল সকালেই হোস্টেলে ফিরব, এখন নয়। বন্ধুরা আমাকে অনেক বোঝানোর পরও আমি একগুঁয়ে জেদের কাছে হার মানালো, আর নিরাশ হয়ে খালি হাতেই ওদের হোস্টেলে ফিরতে হলো। ওরা অবশ্য যাওয়ার আগে আমাকে বলে গেল যে কোনো সমস্যা হলেই যেন ওদেরকে ফোন করি। এই বলে আমাকে একটা লাঠি আর একটা টর্চ লাইট হাতে দিয়ে ওরা যথারীতি ওই স্থান প্রস্থান করলো। মুহূর্তের মধ্যেই ওই ঘন অন্ধকারে ওদের চিহ্ন মিলিয়ে গেল। এবার এই নিস্তব্ধ ভয়ানক শ্মশানভূমির শত শত চিতা আর মরার মাঝে আমি এক জীবন্ত মানুষ দাঁড়িয়ে। ভাবতেই কেমন যেন একটা ভয়ানক অনুভূতি অনুভব হতে লাগলো। রাত বাড়ার সাথে সাথে অন্ধকারের তীব্রতা আর নিস্তব্ধতা নদীর পাড়ে থাকা শ্মশান ভূমিকে যেন ক্রমশ ভয়ানক করে তুলছে। আমি ভাবলাম দাঁড়িয়ে না থেকে একটু হাঁটাহাঁটি করি। এই ভেবেই হাঁটতে হাঁটতে শ্মশানের আরও ভেতরে প্রবেশ করতে লাগলাম। টর্চ মেরে আশপাশটা ভালো করে দেখতেই চোখে পড়ল আধপোড়া চিতা, কাঠ, ভাঙা হাড়ি আর শত শত কঙ্কালের হাড়, মাথার খুলি। এসব দেখে হঠাৎ করেই যেন গাটা ভার হয়ে উঠল। জনমানব শূন্য নির্জন শ্মশান ভূমির পাশে থাকা ময়ূরাক্ষী নদীর স্রোতের শব্দ তখন আরও স্পষ্ট শোনা যাচ্ছিল, আর মাঝে মাঝেই ভেসে আসছিল ভুতুম পেঁচা শকুনের ডাক। তখন আমার বেশ ভয় করছিল, কারণ শ্মশান ভূমির আশেপাশে ঘন জঙ্গল, বিশাল বিশাল গাছপালা পরিবেশটাকে আরও ভৌতিক করে তুলেছিল। এমন সময় শ্মশানের মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো কেউ যেন আমার পেছনে আমাকে অনুসরণ করে হাঁটছে। নিজের ছাড়াও আমি ওই স্থানে তখন আরও অন্য কারো উপস্থিতি অনুভব করলাম। তখন ভাবতে লাগলাম আমি ছাড়া এই নিস্তব্ধ ভয়ানক শ্মশান ভূমিতে আর কে আসতে পারে। নিজের মনের সাথে দ্বন্দ্ব করতে লাগলাম, পিছনে ফিরে তাকাবো কিনা বা তাকানো ঠিক হবে কিনা। অবশেষে সাহস করে ঘাড় ঘুরিয়ে তাকাতেই পেছনে দেখি কেউ নেই। সেখানে কোনো মানুষের বা প্রাণীর চিহ্ন তো চোখে পড়ল না, তবে চোখে যেটা পড়ল সেটা ছিল খুব ভয়াবহ। দেখলাম একটা প্রকাণ্ড অশ্বত্থ গাছ, যার ডালে কিনা বসে আছে একটা ভুতুম পেঁচা। রাতের অন্ধকারে পেঁচাটার চোখ দুটো বেশ ভয়ানক লাগছিল, তবে গাছটা দেখে আমি রীতিমতো একটু অবাকই হই, কারণ এই পথ দিয়ে একটু আগেই আসার সময় এত বড় গাছ তো চোখে পড়ল না। তাহলে হঠাৎ করেই বা এই গাছটি আসলো কোথা থেকে? পরক্ষণেই আবার নিজেকে বুঝ দিলাম হয়তো অন্ধকার থাকায় ঠিক মতো খেয়াল করতে পারিনি, কিন্তু এত বড় চোখের ভুল হলো এ কথা যেন মনটাকে মানাতেই পারছি না। তবে ভাবলাম এই ভয়ঙ্কর পরিবেশে রাত্রি যাপনের সাক্ষী স্বরূপ গাছটাকে ক্যামেরাবন্দি করা যাক। তাই গাছটার ছবি তুলতে পকেট থেকে ফোনটা বার করতেই দেখি গাছের ডালে থাকা সেই ভুতুম পেঁচাটা নেই। ভাবলাম হয়তো উড়ে গেছে, তাই 7-5 না ভেবে গাছটার বেশ কয়েকটা ছবি তুললাম।
এরপর যখন চেক করতে গেলাম যে অন্ধকারে তোলা গাছের ছবিটা কেমন হয়েছে, তখন গাছের ছবিটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। দেখলাম ফোনে থাকা গাছের ছবিতে ওই অশ্বত্থ গাছের ডালে যে ডালটা কিনা কিছুক্ষণ আগেই ভুতুম প্যাঁচাটাকে দেখলাম, সেখানে সাদা কাপড় জড়ানো একটা লাশ ঝুলছে। এটা দেখে আমি ভয়ে ভয়ে করে তাকাতেই দেখি গাছের ডালে কোথাও কোনো লাশ নেই। আমার এখন যেন মাথায় কাজ করছে না, কি করব বুঝতে পারছি না। আশেপাশে তাকাতেই যতদূর চোখ যায় শুধু ভয়ঙ্কর ঘন জঙ্গল। এই মুহূর্তে এমন একটি জায়গায় কি করব ভাবতে ভাবতেই দেখি আমার থেকে 8-10 হাত দূরে অন্ধকারে থাকা ঝোপটা যেন নড়ে উঠল। আমি ভয় পেয়ে চিৎকার করে উঠলাম আর ভয়ে ভয়ে চোখে তাকিয়ে রইলাম ঝোপটার দিকে। টর্চ মেরে লাঠি হাতে আমি ঝোপটার দিকে 2 পা এগোতেই দেখি একটা কালো বেড়াল ঝোপ থেকে বেরিয়ে এলো। বেড়ালটার চোখ দুটো জ্বলজ্বল করছে আগুনের গোলার মতন, আর ওর মুখে লেগে আছে রক্ত। এই রকম একটা দৃশ্য দেখব কল্পনাও করতে পারিনি। এই দৃশ্য দেখে ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। হাতে লাঠিটা দিয়ে ভয় দেখিয়ে যতবার বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করছি, ততবারই যেন বিড়ালটা আরও হিংস্র হয়ে ভয়ঙ্করভাবে দাঁত খিঁচুনি দিয়ে আমার দিকে তাকিয়ে। ভাবলাম এবার অনেক হয়েছে এই ভয়ঙ্কর শ্মশানভূমিতে, আর এক মুহূর্তও নয়। তাই ফোনটা বার করে যেই না সেতুকে ফোন দিতে গেলাম, তখনই দেখি ফোনটার নেটওয়ার্ক নেই। এখন উপায়, ওদের কাছে খবরটা বা পাঠাবো কিভাবে? এইসব ভাবতে ভাবতেই হতাশ হয়ে পড়লাম। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম যা হবে দেখা যাবে, আপাতত এই শ্মশান ভূমি থেকে বাইরে তো বেরোই। কিন্তু যেদিকেই তাকাচ্ছি শুধু জঙ্গল আর জঙ্গল। কোন পথে এসেছি সেই পথটাও রাতের অন্ধকারে হারিয়ে ফেলেছি। এদিক থেকে আবার এদিকে থেকে থেকে ওঠা শিয়ালের আর্তচিৎকার ভয়টাকে যেন আরও বাড়িয়ে দিল। এইসব অদ্ভুত কাহিনীর ঘোরে খেয়ালই করতে পারিনি আমি শ্মশানঘাটের কতটা গভীরে চলে এসেছি। গোলক ধাঁধার মতন পথ হারিয়ে বারবার যেন একই জায়গায় সেই অশ্বত্থ গাছের তলায় এসে পড়েছিলাম। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এমনকি সাহায্য চাওয়ার মতনও কোনো লোকও বা উপায় ছিল না তখন। এমন সময় হঠাৎ টের পেলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে। আমি চমকে উঠলাম আর ভাবতে লাগলাম, এই নির্জন শ্মশান ঘাটে এত রাতে আমাকে কে ডাকবে, আর এই ভয়ানক স্থানে আমি ছাড়া আর কেই বা আছে? ও হয়তো আমার মনের ভুল, কিন্তু পরক্ষণেই আবার আমাকে সেই পরিচিত কণ্ঠে নাম ধরে ডাকতে লাগলো। এবার আমি ভাবলাম এ নিশ্চয়ই নিশির ডাক হবে হয়তো। এই ভাবতে ভাবতে একটা তীব্র পচা গন্ধ নাকে ভেসে আসলো, আর অনুভব করলাম কেউ যেন আমার ঘাড়ের কাছে খুব ঠান্ডা নিঃশ্বাস ছাড়ছে। আমার গা ঘামছে তখন। কি করব বুঝে উঠতে পারছিলাম না। হৃদস্পন্দন বেড়েই চলেছে। হঠাৎই আমার ঘাড়ে কেউ হাত রাখলো। টের পেলাম। পিছন ঘুরে তাকাতেই যা দেখলাম তা দেখার পর আমার বুকের রক্ত হিম হয়ে গেল। যা দেখলাম তা এতটাই ভয়ানক যে ভাষায় প্রকাশ করার মতো না। দেখলাম হাত পোড়া একটা লাশ, যার চোখের কোটরগুলো ছিল মণিশূন্য, যেন শকুনের দল ঠুকরে খেয়েছে।
গায়ের মাংস খুবলে খেয়েছে শেয়াল কুকুরের দল, আর মুখের আধপোড়া বীভৎস চেহারা। দেখেই আমি চিৎকার করে উঠলাম। এক মুহূর্তের জন্য যেন হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। আমি হাতের লাঠিটা ফেলে টর্চ হাতেই জঙ্গলের বুক চিরে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে প্রাণপণে ছুটতে লাগলাম। পেছন থেকে তখন একটা অপার্থিব ভয়ঙ্কর হাসি শোনা যাচ্ছিল। আমি এক ছুটে বহুদূর এসে দম ছাড়লাম আর হাঁপাতে হাঁপাতে অনুমান করতে লাগলাম এখন ঠিক কোথায় আছি। এক মুহূর্তের জন্য যেন শ্মশানঘাট এলাকাটা পুরো নিশ্চুপ হয়ে গেল। কোথাও কোনো শব্দ নেই। এমন সময় হঠাৎ আবার কারো শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে যাওয়ার আওয়াজ পেলাম। ভাবলাম এখনো আমি নিরাপদ নেই। যত তাড়াতাড়ি সম্ভব পথ খুঁজে এই অভিশপ্ত শ্মশানভূমি থেকে আমাকে পালাতেই হবে। এই ভেবে যেই না হাত দেব তখনই দেখলাম আমার সামনে 4-5 হাত দূরে একটা লাশ, সাদা কাপড় জড়ানো। আর এটা সেই লাশ যেটা কিনা ওই অশ্বত্থ গাছের ডালে ঝুলতে দেখেছি। ভয়ে আমি নির্বাক হয়ে যাই। ঘন ঘন শ্বাস ফেলে বুকে বহু সাহস সঞ্চার করে লাশটার দিকে এগোতেই একটা দমকা বাতাস এসে লাশের মুখের উপর থাকা সাদা কাপড়টা সরিয়ে দিল। এরপর যা দেখলাম তা হয়তো স্বপ্ন কখনো ভাবিনি। ওই লাশটার মুখ দেখা মাত্রই যেন আমার মাথার উপর বাজ পড়ল, কারণ আমার সামনে থাকা ওই লাশটা আর কারো না, ওটা স্বয়ং আমার নিজেরই লাশ। নিজের চোখের সামনে নিজের লাশ দেখে এতটাই আশ্চর্য আর ভীত হই যে আমি বুঝতেই পারলাম না এটা স্বপ্ন না সত্যি। কয়েক মুহূর্তের জন্য আমি পাথরের মূর্তির মতন নিথর হয়ে রইলাম। তখনই আবারও সেই ভয়ঙ্কর আর অপার্থিক হাসির আওয়াজে যেন আমার নিষ্প্রাণ মূর্তি অনুভূতি ফিরে পেল। ওই ভয়ানক ঐশাচিক হাসির শব্দে শ্মশানের পরিবেশ ভারী হয়ে উঠল। এবার যেন একটা নয়, বরং অনেকগুলো ছায়ামানবের আওয়াজ একত্রে শুনতে পেলাম। সকলেই বলে উঠল, তোমার এখানে আসা কিছুতেই উচিত হয়নি, ফিরে যাও, ফিরে যাও। তারপর আর কিছুই মনে নেই আমার। মুহূর্তের মধ্যেই যেন চোখের সামনে সবটা অন্ধকার হয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরদিন জ্ঞান ফিরে পেয়ে আমি নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বিছানায়। আশেপাশে তাকিয়ে দেখি হোস্টেলের সুপার রঞ্জিত স্যার পাশে বসে, আর তার আশেপাশে দাঁড়িয়ে রয়েছে রতন, রনি, পরিমল আর সেতু। বুঝতে পারলাম কালকে রাতের ওই ভয়াবহ ঘটনার পরে হয়তো সৌভাগ্যক্রমে এখনো বেঁচে আছি। কিন্তু ভূতের হাত থেকে বাঁচলেও ভয় হচ্ছিল তখন স্যারের হাত থেকে কিভাবে বাঁচব এই নিয়ে, কারণ স্যারের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল তিনি আমার ওপর বেজায় চটে আছেন। গতকাল না বলে হোস্টেল থেকে চুপি চুপি বেরিয়ে গিয়ে এরকম একটা কেলেঙ্কারি করার জন্য, কিন্তু অসুস্থ থাকায় তখন স্যার কিছুই বলেননি। পরে অবশ্য স্যারের কাছে অনেক অনুরোধ করে ক্ষমা চাওয়ার পর সে যাত্রায় বেঁচে গিয়েছি। কিন্তু ওই দিন রাতে শ্মশানে অজ্ঞান হওয়ার পর আমাকে ওরা কিভাবে পেল জিজ্ঞেস করতে বন্ধুরা বলল আমাকে শ্মশানের কাছেই রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। ওখানকার স্থানীয় লোকজন
হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। আর আমার ফোন থেকেই নাকি ওদেরকে তারা খবর দেয়। তবে একটা প্রশ্নের উত্তর আমার কাছে আজও ধোঁয়াশা। সেটা হলো যে ওই দিন রাতে আমি তো শ্মশানের জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিলাম। তাহলে আমাকে রাস্তার ওপরেই বা কে নিয়ে আসলো? তবে যাই হোক, ওই ভয়ঙ্কর রাতের কথা আজও মনে পড়লে ভয়ে আমার গলা শুকিয়ে যায়। মাঝে মাঝে তো নিজের কাছেই অবাক লাগে কিভাবে ওই দিন রাতে ওই ভয়ঙ্কর শ্মশানভূমি থেকে বেঁচে ফিরলাম। তাই এখনো কোনো শ্মশানঘাট দেখলেই আমার সেই ভয়ঙ্কর অতীতের স্মৃতিগুলো জীবন্ত হয়ে ওঠে। সেগুলো হয়তো এ জীবনে কখনোই ভোলা সম্ভব নয়।